নমস্কার, খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ ৮ তারিখ রবিবার, জানাবো আজকের 22টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। আপনি দেশের ১ নম্বর চেয়ার ৫০ বার এলে আমি কি করে যাব? অত টাইম আছে? রাষ্ট্রপতিকে বললেন মমতা। হরিদ্বার থেকে ফের বাংলা জয়ের হুঙ্কার শাহের। দিন দুপুরে বিডিও অফিসের মধ্যেই যাতাকাণ্ড, পুরনো প্রেম মনে পড়ে যেতেই। রাশিয়া থেকে তেল আমদানিতে কারোর অনুমতির প্রয়োজন নেই, স্পষ্ট বার্তা কেন্দ্রের। হঠাৎ অনুব্রতর কণ্ঠে আক্ষেপের সুর, কি হলো বীরভূমের বাঘের? ভারতীয় নই লিখিয়ে নিয়ে মতুয়াদের সর্বনাশ, ধর্ণা মঞ্চে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। থালা ফর রিজন, মাঠে থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে সূর্যদের সোয়াচ জিতিয়েছিলেন ধোনি। দিদি গেঞ্জির বিজ্ঞাপন দেখেছিলাম, দিদিকে চোখ বন্ধ করে ভরসা করে মানুষ, মমতার ধর্ণা মঞ্চে বললেন প্রতিকূল। আজ থেকে যুবসাথীর টাকা ঢোকার ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভিক্ষা দিচ্ছেন কটাক্ষ মিঠুন চক্রবর্তীর। যারা ডেঙ্গির মশা মারতে পারেন না তারা মোদি মারবে, তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য। জবাব এবং ভিডিও ভাষ্য তৈরি, কিন্তু রান্নার গ্যাসের দাম নিয়ে দিদির আক্রমণের মোকাবিলায় বিজেপি পথে নামছে না কেন? বিস্ফোরণের পর পাইকপাড়ার ক্লাব থেকে ৬টি বোমা উদ্ধার, নেপথ্যে কি রাজনীতি না প্রমোটিং এর বিবাদ, কি বলছেন স্থানীয়রা? রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল সিং এর মনোনয়ন নিয়ে আপত্তি, নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের তৃণমূলে। লোকসভা স্পিকার ওম বিড়লা এবারও তৃণমূলের নিশানায়, কংগ্রেস সমাজবাদী পার্টির আনা অনাস্থা প্রস্তাব সমর্থনের সিদ্ধান্ত। কেন্দ্রের নিরাপত্তাতেও ভরসা নেই, রাজ্যের দেওয়া নিরাপত্তা তুলে নিতেই হুমায়ুন বললেন ঔদ্ধত্য দেখাচ্ছে। মার্কিন বর্মে সিঁধ কাটল ইরান, তেহরানের মিসাইলে মধ্যপ্রদেশে অন্ধ আমেরিকা। নেপাল নির্বাচন, অলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ভাবি প্রধানমন্ত্রী। কমিশনকে কড়া তোপ, গেরুয়া শিবির ছাড়া ছন্দে তুলোধনা দেবাংশুর। মমতা বনাম শুভেন্দু, মামলা এখনো ঝুলে, নন্দীগ্রামে আসলে জয়ী কে? ৫ বছরেও হলো না ফয়সালা। পশ্চিমবঙ্গে ভোটের আগেই রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, উত্তরবঙ্গে মুড়মুড় অনুষ্ঠানে এসে বললেন সাংসদ রাজু বিস্তা। বিভেদের রাজনীতি করছে অভিযোগ তুলে ভোটের আগে তৃণমূলে এলেন বিজেপিকে দ্বিতীয় করা মতিউর। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। রাজ্যে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে যে তিনি অসন্তুষ্ট তা দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন। এবার তাকে ঘিরে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক বিশেষ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে এলেও তাকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় মেট্রো চ্যানেলে ধর্ণা মঞ্চ থেকে না যাওয়ার কারণটা বুঝিয়ে দিলেন মমতা। রাষ্ট্রপতি যখন কোনো রাজ্যের সফরে যান তখন তাকে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কেউ স্বাগত জানান, এটাই রীতি, এটাই প্রোটোকল। শনিবার গোসাইপুরে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেই প্রোটোকলের কথা মনে করিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে জবাব দিয়েই শনিবার সন্ধ্যার ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেন, সারাদিন যদি কেউ না কেউ আসে, কোনো দিন বিয়ে আসছে, আমাদের কাজকর্ম নেই নাকি? সারাদিন পিছনে পিছনে ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আমরা রিসিভ করব। ৫০ বার এলে আমাদের টাইম আছে এত? মানুষের জন্য ধর্নায় আছি, যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? আপনার প্রায়োরিটি বিজেপি, আমার প্রায়োরিটি মানুষ। এদিন শিলিগুড়ি মহকুমার গোসাইপুর নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মঞ্চে এলেও সার দিয়ে ফাঁকা আসন ছিল দর্শক আসন। এদিকে উদ্যোক্তারা প্রথমে জানিয়েছিলেন এই কনফারেন্স হবে বিধাননগরে, কিন্তু তারপরেও ৪ বার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে সভা করার অনুমতি মেলে। সেখানে দাঁড়িয়ে এদিন রাষ্ট্রপতি বলেন, কেন রাজ্য সরকার আমাকে সভা করতে দিল না? এরপরই মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন, উনি আমার ছোট বোনের মতো, কিন্তু হয়তো কোনো কারণে উনি আমার উপরে রুষ্ট হয়েছেন। এর জবাব দিতে মমতা বলেন, রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। ফের বঙ্গে জয়ের হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এবার হরিদ্বারের মাটি থেকে বাংলা দখলের ডাক দিলেন তিনি। ২৬-এর নির্বাচনে বাংলায় বিজেপি সরকার গঠন করবে, বাংলা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও জিতবে বিজেপি।
উল্লেখ্য, চলতি বছর বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে। দুই রাজ্যে অবিজেপি সরকার, এবার সেই দুই রাজ্যের সরকার গঠন করবে বিজেপি, এমনই দাবি করেছেন অমিত শাহ। শনিবার হরিদ্বারের একটি সভা ছিল শাহের। ওই সভা থেকে শাহ আরো একবার স্পষ্ট করে দিলেন 26-এর নির্বাচনে পাখির চোখ বাংলা। তার বক্তব্যে উঠে আসে একাধিক রাজ্যের প্রসঙ্গ, বিহার, কেরল, মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে শাহ বলেন, বিহারে আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি। কেরলমে তিরুবনন্তপুরমে প্রথমবার বিজেপির বিজয় পতাকা উড়েছে। মহারাষ্ট্রতেও আমরা জিতেছি। আর 26-এ বাংলা এবং তামিলনাড়ুতে বিজেপির এনডিএ সরকার গঠন করবে। অমিত শাহের প্রত্যেক সভা থেকেই বাংলার প্রসঙ্গ উঠে আসছে। এর আগে বিহারের আরাবিয়া জেলা থেকে শাহ হুঙ্কার দিয়েছিলেন, দেশের সুরক্ষার জন্য অনুপ্রবেশ বড় চ্যালেঞ্জ। এবার সময় এসেছে ভারতবর্ষকে অনুপ্রবেশ মুক্ত করতে হবে। গোটা সীমান্ত অঞ্চলে খুব তাড়াতাড়ি তা শুরু হবে। বাংলায় ভোট আসন্ন। আমার বিশ্বাস এবার সরকার গঠন করবে বিজেপি। আর সরকার গঠন করে দলের প্রথম কাজ হবে এক এক করে সব অনুপ্রবেশকারীকে বেছে দেশের বাইরে বের করে দেওয়া। বাংলা জয়ের হুঙ্কার দিয়েছিলেন। এবার হরিদ্বারের সভাতেও একই সুর শোনা গেল শাহের গলায়। একদিকে রাজ্য জুড়ে চলছে পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠছে। বীরভূম থেকে কুলটি, পুরুলিয়া, কোথাও বিজেপির বিধায়কদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ারও অভিযোগ উঠছে। ভর দুপুরে অফিসে তখন মিটিং চলছে, তারই মধ্যে আচমকা এক ঘটনা। হতবাক অফিসের কর্মী থেকে উপস্থিত সব মানুষজন। সবার মাঝে একটা বোতল খুলে মুখে ঢেলে দিলেন একটি তরল। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। তার অবস্থা আপাতত স্থিতিশীল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঘটনা। বিডিও অফিসের মধ্যেই যুবককে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা বলে ওই যুবক। জানা গিয়েছে, এদিন বিডিও অফিসে গিয়ে গৃহবধূর নাম ধরে ডাকতে থাকেন ওই যুবক। তারপর তাকে ডেকে সিঁড়ি থেকে ফেলে দেন। ওই মহিলার সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে মনে করা হয়েছে। তাই বিডিও অফিস ক্যাম্পাস চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে। বিডিও অফিস ক্যাম্পাসে সকলের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। ঘটনায় শোরগোল শুরু হয়েছে বিডিও অফিস চত্বরে। দ্রুত যুবককে বিডিও এবং পুলিশের তৎপরতায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লক বিডিও অফিসের ক্যাম্পাসে সকলেই কাজে ব্যস্ত ছিলেন তখন। দ্বিতল রুমে চলছিল মিটিং। সেখানে উপস্থিত ছিলেন স্রেফ হেল্প গ্রুপের সদস্যরা এবং ওই মহিলা। এরপর রূপার উপর চড়াও হন ওই যুবক। অভিযুক্তের নাম অরিন্দম ভট্টাচার্য। মহিলাকে প্রশ্ন করা হলে তিনি জানান, বছর কয়েক আগে ওই যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরে আর কোনো যোগাযোগ রাখেননি তারা। কি কারণে ওই যুবক এমনটা করলো তা বুঝতে পারছে না বলে দাবি মহিলারা। এই ঘটনায় হতবাক খোদ বিডিও। ইতিমধ্যেই যুবককে চন্দ্রকোনার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়, পরে তাকে স্থানান্তরিত করা হয় অন্যত্র। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না করলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বীরভূমের দোদন্দ্র প্রতাপ তৃণমূল নেতা। তাকে বীরভূমের বাঘ বলে অভিহিত করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই অনুব্রত মণ্ডলের কণ্ঠে আক্ষেপের সুর, তাও আবার তৃণমূলের সভায়। দুয়ারে বিধানসভা নির্বাচন, তার আগে কি হলো অনুব্রতর? কি নিয়ে আক্ষেপ করলেন কেষ্ট? গতকাল বোলপুরে শাহী তৃণমূলের একটি কর্মী সভায় উপস্থিত ছিলেন অনুব্রত। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, দুটো কথা বলবো, যা বলছেন তাই করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তিনিও তাই করছেন। ভোটটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না? খারাপ লাগছে না? যা বলবেন তাই করব। তারপরও ভোটের সময় যদি ভোট না দেন দুঃখ লাগে না? এখানেই না থেমে তিনি বলেন, আজকে এসআইআর চলছে। কোন দল আপনাদের পাশে দাঁড়িয়েছে? কোনো মানুষ আপনাদের কাছে আছে? তৃণমূল সরকার ছাড়া কেউ নেই। এরপর এনআরসি হবে, তখনও আমরা থাকবো। তাহলে আমাদের কি অপরাধ? আমরা কি এমন অপরাধ করেছি? 96টা প্রকল্পের মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। কন্যাশ্রী, যুবশ্রী, বেকার ভাতা সবই তো করেছেন। তারপরেও ভোট এলে মুখ ফিরিয়ে নেন। কোনো অন্যায় করেছি? যদি আপনারা বলেন শুধরে নেব। আপনাদের বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই পশ্চিমবঙ্গে অন্ধকার নেমে আসবে, ভয়ঙ্কর অন্ধকার। আমি এমএলএ নই, মন্ত্রী নই, আপনাদের মতো একজন কর্মী। আপনাদের কাছে জোরাত করে বলছি, এই ভোটে আপনারা আমাদের ভোট দেবেন, যা বলবেন তাই করব। কেষ্টর এই আক্ষেপের কারণেই বোলপুর শহরে তৃণমূলের ভোট প্রাপ্তি। 2021 সালে বিধানসভা নির্বাচনে বোলপুর জয়ী হন তৃণমূলের চন্দ্রনাথ সিনহা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় পেয়েছিলেন 94,000-এর বেশি ভোট। কিন্তু বোলপুর পৌরসভায় এগিয়েছিল বিজেপি। 24 লোকসভা নির্বাচনে বোলপুরের আসনে জিতেছেন তৃণমূল। কিন্তু লোকসভা নির্বাচনেও বোলপুর শহরে পিছিয়ে থেকেছে ঘাসফুল শিবির। অনুব্রতর আগে এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। কেষ্টর এই আক্ষেপ নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ভোটের সময় আপনি চরম চরম শব্দ শুনিয়েছিলেন ভোটারদের। তাদের বাড়ির সামনে উন্নয়নকে দাঁড় করিয়ে রেখেছিলেন। আপনি ভোটারদের নকুলদানা খাইয়ে ভোট দিতে দেননি। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে 28 ফেব্রুয়ারি। প্রায় 63 লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। বিবেচনাধীন ক্যাটাগরির আওতায় রয়েছে 60 লক্ষের বেশি মানুষ। এসআইআর তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে 6 মার্চ থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্নার দ্বিতীয় দিন ছিল শনিবার। মতুয়াদের সর্বনাশ করেছে বিজেপি, এই সুরেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বড় মা যখন বেঁচে ছিলেন, অসুস্থ হয়েছিলেন, তখন আমরা বিরোধী দলে ছিলাম। আমরা তাকে নিয়ে এসে কোনো একটি নার্সিং হোমে ভর্তি করিয়ে চিকিৎসা করাতাম। কতবার এমন ঘটনা হয়েছে, কিন্তু দুঃখ পাই যখন তাদের ভুল বোঝানো হয়। এরপর সরাসরি বিজেপিকে তোপ দেখে মমতা বলেন, বিজেপি তো মতুয়াদের সর্বনাশ করে দিয়েছে। যখন 800 টাকা দিয়ে ফর্ম লিখিয়েছে, তাতে লিখে দিয়েছে আমি বাংলাদেশি ছিলাম, আমি এখন সিএএ নিতে চাই, আমি ভারতীয় নই, এতে মতুয়া ভাই বোনদের লেখানো হয়েছে। আমার কাছে কাগজ আছে, সেই জন্য সতর্ক করতে গাইঘাটা বনগার ওদিকটায় ছুটে গিয়েছিলাম। এসআইআর প্রসঙ্গ তুলে বিজেপিকে ফের তুলোধনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে। তিনি বলেন, আমি ওকে একা দোষ দেব না। মাথার উপরে তিনি যদি সর্বগ্রাসী হন, তার নিচে যারা থাকেন তারাও তো সর্বগ্রাসী হবে। এত ক্ষুধা কিসের, এত পাপাচার কেন, এত পিপাসা কেন, বৃক্ষের পাতা ধরছে না কেন? মতুয়াদের নাম বাদ যাওয়া প্রসঙ্গে বিজেপিকে কার্যত কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন দাগলেন বিজেপির দিকে, সুর চড়িয়ে বললেন, মাথায় তৈরি হয়েছে মরুভূমি, মেধা নেই, আছে নেগেটিভিটি, ন্যারেটিভ চিন্তা ভাবনা। যুদ্ধে যে বন্ধু নয়, বিপদে যে বন্ধু হয়, সে কিন্তু দুর্দিনেও বন্ধু খুঁজে পাবে না। আজ বিজেপি সংবিধানকে কোথায় নিয়ে গেছে? মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, কিন্তু রাষ্ট্রপতিকে দিয়েও রাজনীতি করানো হচ্ছে। রাষ্ট্রপতি বিজেপির এজেন্ডা দিয়ে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধোনি ভক্তরাই এই ট্রেন্ড শুরু করেছিলেন। মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর 7। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএল খেলছেন, আর এই 7 নম্বর জার্সি পরেই মাঠে নামছেন তিনি। মাঠে তো তিনি ব্যাট হাতে হোক বা উইকেটের পিছন থেকে দলকে ম্যাচ জেতাতে ওস্তাদ। কিন্তু যদি 22 গজে নাও নামেন, তাহলে ধোনি শুধুমাত্র একটি উপস্থিতি বা সেই ম্যাচের সঙ্গে ধোনির নাম জুড়ে গেলেই মাই ভক্তরা এক অদ্ভুত স্লোগান তুলছেন, তা হলো থালা ফর আ রিজন। ঠিক যেভাবে ধোনি প্রেমীরা মিলিয়ে দিলেন ভারত ইংল্যান্ড টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মাহির অবদান মাঠের বাইরে থেকেও। ওয়াংখেড়ে দেখা গিয়েছিল স্ত্রী সাক্ষীকে নিয়ে গত 5ই মার্চ উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঠে সূর্যকুমার বুমরাহ, হার্দিক সহ যখন লড়েছেন, তখন ভিআইপি বক্সে মহিলাকে অনেকবারই দেখা গিয়েছে। শেষমেশ ভারত 7 রানে ম্যাচ জিততে ধোনির জার্সি নম্বর উল্লেখ করে মাহির উপস্থিতির গুরুত্ব সোশ্যাল মিডিয়ায় মনে করিয়ে দিয়েছেন তার ভক্তরা। যেমন, ভারত সেদিন 7 রানে ম্যাচ জিতেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত সেদিন চলতি টি-20 বিশ্বকাপে নিজেদের 7 নম্বর ম্যাচ জিতেছিল। ভারত এবং ইংল্যান্ড দুই দলই তাদের 7টি করে উইকেট খুইয়েছিল। ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ সঞ্জু স্যামসনকে 7টি ছক্কা হাঁকিয়েছিল। ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক বেথেলেও 7টি ছক্কা হাঁকান। সঞ্জু স্যামসন ভারতের হয়ে 7 নম্বর ম্যাচের সেরার পুরস্কার তুলে নিয়েছিলেন। স্যামসন উইকেটের কিপার ব্যাটার হিসাবে খেলতে নেমে 7 নম্বর বারটি টি-20-র অর্ধশতরান করেছিলেন। জ্যাকব বেথেল 7ম ব্রিটিশ ক্রিকেটার হিসাবে টি-20-তে সেঞ্চুরি করেন। বেথেলের সেঞ্চুরি টুর্নামেন্টের 7 নম্বর সেঞ্চুরি। ভারত তাদের 7 নম্বর আইসিসি ম্যাচের ওয়াংখেড়ে জিতেছিল। এদিকে আসন্ন আইপিএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় আছে চেন্নাই সুপার কিংসও। মহেন্দ্র সিং ধোনিও হলুদ জার্সিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার থালার আগমনের ভিডিও, ছবি শেয়ার করেছে সিএসকে। পাশাপাশি দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, সফররাজ খান্ডাও সিএসকে শিবিরে যোগ দিয়েছেন। কাস্তে হাতুড়ি ছেড়ে জোড়া ফুলে এসেছেন অনেকেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার রাজনীতিতে কার্যত অভিষেক ঘটলো প্রাক্তন সিপিএম তথা অধুনা তৃণমূল প্রতীকুর রহমানের। শনিবার ধর্মতলার মমতা ধর্ণা মঞ্চে বক্তৃতা করতে ওঠেন তিনি। সেখানে শুধুমাত্র দলনেত্রী ভূয়সী প্রশংসা করলেন না তিনি, 2026 সালের নির্বাচনে তৃণমূলকে জয়ী করতে আহ্বান জানালেন সকলকে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর বিরোধী লড়াইকে আরো জোরদার করে তুলছেন মমতা। তৃণমূল নেতৃত্বের সঙ্গে ধর্মতলায় লাগাতার ধর্নায় তিনি শনিবার সেই ধর্ণা মঞ্চে বক্তৃতা দিতে উঠলেন প্রতিকূল। অন্যদিকে জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান, কাণ্ডজ্ঞানটুকু নেই, শুধু মানুষের কাজ করতে দায়বদ্ধ থাকার কথা যে কমিশন সেটা করে না। যেন তেন প্রকারেণ বিজেপির দালালি করতে হবে, মানুষকে হয়রানি করতে হবে। বাংলাদেশ থেকে প্রচুর রোহিঙ্গা এসেছে বলে পারছি না, তাই কমিশনকে পাঠানো হলো যে বেছে বেছে নাম কেটে দাও। ভ্যানিশ কুমার যতই চেষ্টা করুক, তৃণমূলকে ভ্যানিশ করতে পারবে না। অন্যদিকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, 26-এর পর পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ পদ্ম শিবিরকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবে, এমনটাই বক্তব্য তৃণমূল শিবিরের। 26-এর পর পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ পদ্মকে ভোট বাক্সে ভ্যানিশ করে দেবেন। কি অদ্ভুত ব্যাপার! স্লোগান তোলা হচ্ছে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান, আর তাতে ট্র্যাপ দিচ্ছে কমিশনের। আগে এনআরসি সিএএ সময় কাগজ নেই দিখাएंगे স্লোগানে মুখর হয়ে উঠেছিল রাজধানী দিল্লি থেকে কলকাতা। এসআইআর সেই কাগজ নিয়ে লাইনে দাঁড়াতে গিয়েছে সাধারণ মানুষকে। এদিন প্রতিকূলের মুখে সেই পুরনো স্লোগান ফিরে আসে। ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, দেশভাগের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ স্বেচ্ছায় এই দেশে থেকে গিয়েছিলেন। বাই চান্স নয়, মুসলিমরা বাই চয়েস ভারতীয়।
তাই ইংরেজদের আনুগত্য মেনে নেওয়াই বিজেপি আরএসএস কে কাগজ দেখাতে হবে, প্রশ্ন তোলেন তিনি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।